এই অস্পষ্ট কথা শুনে তার নিজের উপর রাগ উঠছে। এখন যদি সে আরেকটু আগে এসে পড়তো তাহলে হয়তো আর কিছুই হতো না তার। কিন্তু মিহালের যেন পুরো দুনিয়া থমকে গেছে এমন অবস্থা হয়েছে। একটু আগে মেয়েটি যে নাম উচ্চারণ করলো সে মেয়েটি তার কর্ণপাত হতে একদম হৃদয় গিয়ে লাগলো। নীলা তার মানে কি? এই মেয়েটি নীলা মির্জা, যাকে সে নীলাঞ্জনা বলে? ইকরার মাস্ক আগেই খোলা হলেও তখন মনভি ইকরার মুখ লক্ষ্য না করলেও এখন করতেই তার নিঃশ্বাস আটকে আসার উপক্রম। তার দৃষ্টিতে এক মায়াবী মেয়ের চেহারা ফুটে উঠল। তার চোখে মুখে মুগ্ধতার ছাপ ফুটে উঠল, যেন এই মায়াবী মুখশ্রী দেখে সে মুগ্ধ হয়েছে। দিনকাল পরিস্থিতি সবকিছুই ভুলে গিয়েছে। আর অন্যদিকে তার বন্ধু মিহাল নিজের মনের সাথে লড়াই করছে। মন বলছে এই নীল শাড়ি পরা মেয়েটি নীলাঞ্জনা, কিন্তু সে শিওর না। মন বলছে একবার মেয়েটিকে নীলা মির্জা বলে ডেকে পরীক্ষা করবে, কিন্তু মুখ দিয়ে তার শব্দ বের হচ্ছে না। এই প্রথম তার সাথে এমন হচ্ছে। অবশ্য এই মেয়ের তেজ দেখে তার অনেকটাই মনে হচ্ছে এই মেয়ের মাঝে মির্জা পরিবারের রক্ত আছে। নীলা ইকরার হিজাবের পিন খুলে দিল যাতে মাথায় চাপ না পড়ে তেমন। তারপর যেই যুবকটি তাকে সাহায্য করেছে ইকরাকে এ পর্যন্ত আনার জন্য, সেই যুবকটির দিকে নিজের দৃষ্টিপাত করে নরম কণ্ঠে বলল, এই যে ইকরার হাতের কনুই থেকেও রক্ত পড়ছে, কিন্তু কিছু একটা করা উচিত। মনবীর হুঁশ ফিরল। সে তো ইকরাকে দেখতে এতটাই ব্যস্ত ছিল যে এমন পরিস্থিতিতেও ড্যাব ড্যাব করে ইকরাকে দেখে যাচ্ছিল। অথচ তার কটন ক্যান্ডি যে অসুস্থ এই কথা কিছুক্ষণের জন্য মাথা থেকে সরে গিয়েছিল। দ্রুতগতিতে ইকরার কাছে গেল সে। বেডের পাশে টেবিলের উপর প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু ছিল। আলতো করে ইকরার হাত ধরে খুব সাবধানতা অবলম্বন করে কনুই পরিষ্কার করতে লাগলো। এত আলতো করে নিজের কাজ করছে যেন মেয়েটা বিন্দুমাত্র কষ্ট না পায়। ইকরা চোখ বন্ধ করে ব্যথা সহ্য করছে এবং ক্ষণে ক্ষণে নিজের সাথে হয়ে যাওয়া ঘটনা মনে করে কেঁপে উঠেছে। নীরা ইকরার মাথায় হাত রেখে আশ্বস্ত দিচ্ছে। তার নীরবতা ইকরাকে জানান দিচ্ছে যে সে আছে এবং ইকরার কিছুই হবে না এখন। মিহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলাকে দেখলো। মেয়েটা এখনো মাস্ক পরে আছে। তারপর বেডে বসে থাকা মেয়েটিকে দেখলো। সে কিছুই বুঝতে পারছে না যে কি হয়েছে এখানে। নিজের গলা খাকারে দিয়ে বলতে শুরু করলো, ইউ বোথ আর ফ্রেশম্যান, রাইট? তো কি হয়েছে? নীলা এবার নিজের প্রফেসরের দিকে দৃষ্টিপাত করল। লোকটির লম্বাটিকরণ, প্রশস্ত বুক, চওড়াকাত, পরনিত ফর্মাল পোশাক আছে, ফেস কাট আছে বলতে হবে, কিন্তু চেহারায় কেমন জানি পরিচিতি ভাব আছে যা নীলা ঠিক ধরতে পারছে না। সে খুব ভালো করে পর্যবেক্ষণ করে তারপর জবাব দিল, ইয়েস প্রফেসর। তারপর সে যতটুকু জানে ততটুকু ঘটনা খুলে বলল। মিহালের চোর শক্ত হয়ে গেল। তার ইউনিভার্সিটিতে এমন একটি ঘটনা ঘটে গেল, এত বড় একটা বিষয় ফেলিয়ে দেওয়ার মতো না। সে একবারই জিজ্ঞেস করল, অ্যান্ড ইউর নেম? নীলা মির্জা। নীলা চমকালো। লোকটা তার নাম জানে দেখে, কিন্তু অবাক হলো না, কারণ যেহেতু এই ইউনিভার্সিটির প্রফেসর তাই তার নাম জানাটা অস্বাভাবিকের কিছুই না। সে মাথা নাড়িয়ে জবাবে বলল, হ্যাঁ, আমার নাম নীলা মির্জা, আর ওর নাম ইকরা। মিহাল এমন জবাবের আশাই করছিল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। মনের ভেতর অজানা অনুভূতি এসে হানা দিল। ঠোঁট প্রসারিত হয়ে উঠল আপনা আপনি। এখন তার মাথায় একটিবারের জন্য এটা আসেনি তার মাধ্যমে সে নিজের প্রতিশোধ নেবে, সেই প্রতিশোধের চাবিকাঠি তার হাতে নাগালে। বরং তার মনে এটা আগে এসেছে যে সেই ছোট্ট নীলাঞ্জনা এখন তার সামনে কতটা বড় হয়ে গেছে। দুজনের মাঝে বয়সের গ্যাপ হয়ে হবে 9 কি 10 বছর। সেই ছোট নীলাকে দেখেছিল আরো 21 বছর আগে। আজ 21 বছর পর দেখছে সব কিছুই বদলে গিয়েছে। সেই ছোট্ট নীলাঞ্জনা এখন বড় হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, এবং সেটি হলো তার নীলাঞ্জনার সাথে 21 বছরের আগে প্রথমবার যখন তার দেখা হয়েছিল তখন তার প্যান্ট ভিজিয়ে দিয়েছিল। আর আজ 21 বছর পরেও প্রথম দেখাতেই তার প্যান্ট ভিজিয়ে দিল, কিন্তু প্যান্ট ভেজানোর ধরনটা একেবারে ভিন্ন। কথাটি মনে মনে আউড়িয়ে ঠোঁটটা কামড়ে হাসল মিহাল। এখন পরিস্থিতিতে জোরে হাসতে পারবে না বিধায় ঠোঁট কামড়ে হাসল। সে সহজে হাসার পাত্র না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে হাসতে বাধ্য হয়ে যায় মাঝে মধ্যে। আর তার হাসির কারণে সবসময় এই নীলাঞ্জনই হয়ে থাকে। আজও তার ভিন্ন কিছু হলো না। নিজেকে স্বাভাবিক করে তারপর বলল, আমাদের ইউনিভার্সিটিতে এমন ঘটনা ঘটেনি আগে। এর বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেওয়া হবে। নীলা ইকরার দিকে নিজের মনোযোগ প্রদান করে ইকরাকে নরম সুরে জিজ্ঞেস করলো, রুমের ভেতর কি হয়েছে ইকরা? বল আমাদেরকে, আমি আছি তো, তাই না? ভয় পাবার কিছুই নেই। নীলার কথা সম্পূর্ণ হবার পরেই মনভি ইকরাকে ভরসা দিয়ে বলল,
তুমি বলতে পারো, আমরা আছি তো, সবকিছু সামলে নেব আমি। শুধু একবার বলো কি হয়েছিল রুমের ভেতরে। ভয় পাবার কিছুই নেই, এখন তো আমি আছি, তাই না? ইকরা যেন কিছুটা ভরসা পেল। সে মাথা তুলে তাকালো নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে। জ্ঞান ফেরার পর থেকেই এই যুবকটিকে দেখেছে। তার মনে তার মানে এই না যে এই প্রথম এই যুবকটিকে দেখছে। যেদিন প্রথমবার ইউনিভার্সিটিতে এসেছিল আর নীলা একজনের সাথে ঝগড়া করছিল, তখন এই যুবকটি চেয়ারে বসা ছিল। আবার ওই দিনই তাকে একবার ডেকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। ইকরা আস্তে আস্তে অন্ধকার রুমে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে পড়ল। ঘটনাটি শুনে মনভির চোখে মুখে অন্ধকার নেমে এলো। তার চোল শক্ত হয়ে গেল। সে হাতটা মুষ্টিবদ্ধ করে নিল রাগে। মিহাল অনেক অবাক হয়ে গেল, সঙ্গে তারও চোল শক্ত হয়ে গেল। সকল নারীকেই সে সম্মান করে, আর সেই জায়গায় তার ইউনিভার্সিটিতে একটি মেয়ের সাথে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যে সে বরখাস্ত করবে না। নীলা ইকরাকে জড়িয়ে ধরে বলল, ওটা যে করেছে সে মানুষটি কি ছেলে ছিল নাকি মেয়ে? ইকরার জবাব শোনার জন্য তিনজনেই অতি আগ্রহে আছে। মনভি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যদি এমন কাজ কোনো ছেলে করে থাকে তাহলে সে ছেলেকে সে জিন্দা পুঁতে ফেলবে। ইকরা জবাবে বলল, কাজটি কোনো মেয়ে করেছে। হাতের নখ লম্বা ছিল। যখন আমাকে ধাক্কা দিয়ে মানুষটি দৌড় দিয়ে দরজার কাছে গিয়েছিল, তখন পড়ে যাবার পর এক নজর আমি সেই দিকে তাকাতে লালচে লম্বা চুল দেখেছিলাম। আমি শিওর দিয়ে বলতে পারি কাজটা কোনো মেয়ে করেছে। ইকরার কথা শুনে মনভীর আর মিহালের কপালে চিন্তার ভাঁজ পড়ল। একটি মেয়ে কেন এই ধরনের কাজ করবে? এক মেয়ে হয়ে আরেক মেয়ের এত বড় ক্ষতি কি করে করতে পারে? রুমে বন্ধ করে রাখা পর্যন্ত একটি বিষয়, কিন্তু পরনের কাপড় ছিঁড়ে ফেলল। এখানে তো একটি মেয়ের সম্মানের বিষয় আছে, কিন্তু নীলা কনফার্ম হয়ে গেল এ কাজটি কে করেছে। তার কাছে আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। সে কনফিডেন্ট নিয়ে বলল, আমি জানি এই কাজটি কে করেছে। সবাই এবার নীলার দিকে দৃষ্টিপাত করলো। মিহাল অবাক চোখে তাকিয়েছে নীলার দিকে। সে এটাই বুঝে উঠতে পারছে না এই মেয়েটা এতটা শিওর কি করে বলছে যে সে বুঝতে পেরেছে কে কাজটি করেছে। মনভি নীলাকে বলল, কে করেছে কাজটি? তাড়াতাড়ি বলো আমাকে। তাকে তার যোগ্য শাস্তি আমি নিজেই দেব। আর এত বড় সাহস আমার গঠন! কথাটি বলেই আবার থেমে গেল। তারপর নিজের শব্দ ঠিক করে বলতে শুরু করলো, এই ইউনিভার্সিটিতে আসা একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করেছে। নীলা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ইউনিভার্সিটিতে প্রথম দিনেই যে মেয়েটি আমার সাথে ঝামেলা করেছিলাম সেই মেয়েটি কাজটি করেছে। ইকরা অবাক হলো, সেই বিষয়ে কিছুই জানে না। মনভিও জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে চেয়ে আছে নীলার পানে। মেহাল ভ্রু কুচকে তাকিয়ে থেকে বলল, তুমি এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? নীলা এবার তাকে প্রশ্ন করে ব্যক্তিটির দিকে তাকিয়ে তার প্রশ্নের জবাবে বলল, প্ল্যানটি করা হয়েছিল আমার জন্য, ইকরার জন্য নয়। আর তাছাড়াও প্রথম দিনে ওই মেয়েটি আমাকে হ্যারাস করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। আর উল্টো আমার কারণে সে সাসপেন্ড হয়েছে। অবশ্যই এতে তার ইগো হার্ট হয়েছে। আর ইকরা প্রথম নিজের জায়গায় বসলেও পরবর্তীতে আমার জায়গায় এসেছিল। ফলস্বরূপ সেই মেয়েটির পাঠানো একটি মেয়ে এসে ভুল বুঝে এবং ইকরাকে বলে সেই রুমে যেতে। আর ইকরার কথা অনুযায়ী তার সাথে যে এমন কাজ করেছিল সেই মেয়েটির চুলের রং লাল। আর আমি যার কথা বলছি তার চুলের রঙও লাল। আর তাছাড়াও যখন আমি ইকরাকে খোঁজার জন্য উঠে দাঁড়াই সেই মেয়েটি আমাকে অবাক দৃষ্টিতে দেখছিল। এতে আমার কিছুটা সন্দেহ হলেও আমি তখন ইকরাকে খোঁজার জন্য তাড়াহুড়ো করে সেখান থেকে চলে আসি। যদিও কথাগুলো আমি নিজের সিক্স সেন্স দিয়ে বলছি, কিন্তু প্রমাণ হিসেবে আমরা চাইলে সিসিটিভি ফুটেজও দেখতে পারি। মিহালের টনক নড়ল। আসলেই তো নীলাকে সে নিজের স্থানে দেখেনি। আর নীলার কথায় যুক্তি আছে। সে মেয়েটির উপস্থিত বুদ্ধি দেখে প্রভাবিত হলো। মেয়েটি বেশ বুদ্ধিমতী, সে তো বুঝতে পারল, কিন্তু মনে মনে বলল, এত বুদ্ধিমতী মেয়ে কি করে ইরফানের মতন এমন বলদ রাম ছাগল চিটারকে বিয়ে করতে পারে? আল্লাহ মাহবুব জানে। আসলে আজকাল মেয়েদের চয়েস খুবই বাজে হয়ে যাচ্ছে দিনকে দিন। যাই হোক, এমন বুদ্ধিমান মেয়েকে তো আর ইরফানের মতো গাধার সাথে থাকতে দেয়া যাবে না। কিছু একটা তো করতেই হবে। মিহানের ধ্যান ভাঙল মনভির কথায়। মনভি মিহালকে তাড়া দিয়ে বলল, মিহাল সায় দিল। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, চলো দেখি তোমার সিক্সথ সেন্স কতটা ভালো। নীলা ইকরার দিকে তাকিয়ে বলল, তুই বস, আমি আসছি। আর ভয় পাবার কিছু নেই, এই ভদ্রলোকটাই তোকে বাঁচিয়েছে, আর আমি জলদি চলে আসবো।
ইকরা একবার নিজের সামনে দাঁড়িয়ে থাকা যুবকটির দিকে তাকালো। লোকটি তার কোনোতে ব্যান্ডেজ করে দিচ্ছে। তারপর নীলার দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, যা তুই। নীলা মুচকি হাসি দিয়ে নিজের প্রফেসরের দিকে তাকালো। মিহাল মনভির কাছ থেকে বিদায় নিয়ে ইকরাকে বলল, তুমি ভয় পেও না, তুমি তোমার ন্যায্য বিচার পাবে। বলি বের হয়ে গেল। তার পেছন পেছন নীলাও হাঁটতে লাগলো। রয়ে গেল কেবল মনভি আর ইকরা। সিএফআর ফুটেজ রুমের সামনে এসে থামলো তারা। মিহাল লক অন করে প্রথমে নীলাকে প্রবেশ করতে দিল। তারপর ঢুকে পড়ল মিহাল তার পেছন পেছন। পুরোটা রাস্তায় তাদের মাঝে কোনো কথা হয়নি। মিহাল কেবল নীলাঞ্জনাকে দেখতে দেখতে আসলো। আর নীলা ইকরার সাথে যে এমন কাজ করেছে তাকে কি করে শায়েস্তা করবে সে ফোন দিয়ে আটতে আটতে আসলো। অফিস রুমে এসে মিহাল কম্পিউটার অন করলো। অফিস রুমের বাহিরে অবশ্য সিকিউরিটি ছিল, কিন্তু মিহাল প্রফেসর বলে আসতে অসুবিধা হলো না। মিহাল কম্পিউটারে ফুটেজ খুঁজতে লাগলো আর চোখে নীলাকে দেখে নিল। মেয়েটি তার পাশে দাঁড়িয়ে এসে বেশ ভালোই মানিয়েছে তাদের। মিহাল মনে মনে বলল, আমার সাথেই তো মানাচ্ছে নীলাঞ্জনাকে। জানি না ওই ইঁদুরের মতন চেহারা নিয়ে ইরফান কি করে এত রূপসী মেয়েকে বিয়ে করে নিল। সব ওই কপাল। মিহাল হাঁপ ছেড়ে কাজে মনোনিবেশ করলো। নীলার বেশ গরম লাগছে। কখন থেকে দৌড়াদৌড়ি করছে সে। তার উপর আবার টেনশন, পরনের শাড়ি, সব মিলিয়ে তার মাথাটা ঘুরছে। সেই সকালে খেয়েছিল, তারপর আর পেটে কিছু পড়েনি মেয়েটির। পানি পান করা খুবই জরুরি, কিন্তু পানির বোতল সেই ক্লাসরুমে রেখে এসেছে। আর না পেরে নিজের মুখের মাস্ক খুলে টেবিলের উপর রাখলো। মিহাল তড়িৎ গতিতে নীলার দিকে তাকালো। চোখাচোখি হলো দুজনের। এক নজরে তাকিয়ে রইল মিহাল তার নীলাঞ্জনার দিকে। সে যতটা নিখুঁতভাবে বর্ণনা করেছিল তার থেকেও বেশি মায়াবী এবং নিখুঁত এই মেয়েটি। সে পলক ফেলতে পারছে না। হঠাৎ কম্পিউটারের স্ক্রিনে আজকের ঘটনার ফুটেজ ভেসে উঠতেই নীলা সেদিকে দৃষ্টিপাত করল এবং সত্যটা প্রকাশ পেতেই জোরে বলে উঠল, আই নিড ইট। তার কথায় মিহালের হুঁশ ফিরল। সেও কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে অবাক হলো। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে লিসা রুমের দরজা লাগিয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছে। সে অবাক হলো নীলার সিক্স সেন্স দেখে। মেয়েটি যা বলেছে তা মিলে গেল। আসলেই প্রশংসনীয়। মিহাল নীলার দিকে তাকিয়ে বলল, রাইট গেস, বাট এমনটা কিন্তু তোমার সাথেও ঘটতে পারতো। নীলা নির্বিঘ্ন ভঙ্গিতে বলল। কখনোই না। মিহাল ভ্রুকোচকে জিজ্ঞেস করল। কেন? নীলা এবার মিহালের দিকে তাকিয়ে বলল, কারণ যদি ইকরার জায়গায় আমি থাকতাম তাহলে যে আমার পরনের পোশাক ছিঁড়তে এসেছিল আমি তার চুল ছিঁড়ে ফেলতাম। মিহাল বেশ চমকালো মেয়েটির সাহস দেখে, কিন্তু ঠোঁটে তার বাঁকা হাসি ফুটে উঠল। সে স্ট্রং মানুষ খুব পছন্দ করে। অনলি স্ট্রং পিপলস ক্যান হ্যান্ডেল এ স্ট্রং পিপল। সে তো বুঝতেই পারছে না এ মেয়ে কী করে ইরফানের মতন ভীতু গর্ধব ছেলেকে বেছে নিল। মিহাল নীলাকে আশ্বস্ত করে বলল, তোমার ফ্রেন্ড তার ন্যায্য বিচার পাবে। নীলার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে হেসে বলল, ইকরার অ্যালকোফোবিয়া আছে। অন্ধকারে মেয়েটির দম বন্ধ হয়ে আসে। ইকরা যেমনটি অনুভব করেছে এই মেয়েটি কেউ কি তেমন অনুভব করানো যাবে? মিহাল হকচকিয়ে গেল নীলের এমন কথায়, কিন্তু নিজেকে সামলিয়ে বলল, না, হয়তো মাসখানেকের জন্য সাসপেন্ড করা যাবে আর জরিমানা। নীলা তার ছেলের হাসি দিয়ে বলল, তাহলে এই বিচার ন্যায্য কি করে হলো? এটাকে আর যাই হোক ন্যায্য বিচার বলা যায় না। এই মেয়েটিকে তো আমি দেখে নিব। ওকে আমি সহায়তা করে আমার ফ্রেন্ডকে ন্যায্য বিচার দিব। মিহাল বাঁকা হাসলো। তার নীলার এই পার্সোনালিটি চমৎকার লাগলো। মেয়েদের তো এমন সাহসী তেজি হতে হয়। সে নীলার উদ্দেশ্যে বলল, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট বাট বিহেভ। নীলা মাথা নেড়ে বাঁকা হাসলো। মনভি দ্বিধাবোধ করছে একটার শরীর থেকে নিজের কোট খোলার জন্য, কিন্তু এখন যদি কোট সরিয়ে পিঠের কাটা খায় মলম না দেওয়া হয় তাহলে পরবর্তীতে ইনফেকশন হয়ে যেতে পারে। আর তাছাড়াও মেয়েটির তো কষ্ট হচ্ছে। একজন ডাক্তার হিসেবে চেক আপ কিংবা অপারেশনের সময় সে অনেক নারী মানুষকে ছুঁয়েছে, কারণ এটাই তার প্রফেশন। কিন্তু এই প্রথম কোনো মেয়েকে ছোঁয়ার আগে তার ভেতরে কেমন অদ্ভুত অনুভূতির দেখা মিলছে। তার মনে হচ্ছে সে ছুলেই বোধহয় মেয়েটি তাকে ভুল বুঝবে। খুব নরম সুরে মেয়েটিকে জিজ্ঞেস করলো, যদি তুমি কিছু মনে না করো তাহলে কোটটিকে খুলতে পারি?
ইকরা মাটির দিকে চেয়েছিল এতক্ষণ। যুবকটির কথা শুনে তড়িৎ গতিতে যুবকটির দিকে দৃষ্টিপাত করলো। মনভি তার দিকে তাকিয়ে আছে। ইকরাকে এমনভাবে হকচকিয়ে উঠতে দেখে মনভি নিজের দৃষ্টি শীতল করে আশ্বাস দিয়ে বলল, ভয় পাবার কিছুই নেই, কেবল শুধু পিঠের ঘায়ে অয়েলমেন্ট লাগানোর জন্য অল্প একটু কোটটা খুলবো। আমি একজন ডাক্তার, আমার উপর বিশ্বাস করতে পারেন আপনি। ইকরা কিছুটা ভরসা পেল অচেনা যুবকটির কথায়। আস্তে আস্তে পরনের কোট খুলতে লাগলো। মনভি সঙ্গে সঙ্গে পিছনে ফিরে গেল এবং ইকরাকে সময় দিল। ইকরা তা দেখে মুচকি হাসল এবং মনে মনে বলল, জেন্টালম্যান। তারপর পরনের কোটটা কাঁধ থেকে নামিয়ে রাখলো। পুরোপুরি খোলেনি, যতটুকু প্রয়োজন ততটুকুই নামিয়েছে। তারপর নিজের গলা খাকারে দিল যাতে তার সামনে থাকা যুবকটি বুঝতে পারে। মনভি ইকরার রেসপন্স পেয়ে তার দিকে ফিরল। ইকরা আবার নিজের মাথা নামিয়ে রেখেছে। মনভি ইকরার পেছনে গিয়ে পিঠের কাটা দাগগুলো দেখল। তার চোয়াল শক্ত হয়ে গেল, রাগে চোখ রক্তবর্ণ হয়ে গেল। তার কটন ক্যান্ডিকে যেভাবে আঘাত করেছে তাকে সে ছেড়ে দিবে না। মেয়ে বলে যে ছাড় পেয়ে যাবে এমনটা কখনোই হবে না। সে তো সুদে আসলে ওসুল করে নিবে। মনভি আলতো করে পরিষ্কার করতে লাগলো ক্ষত স্থানটুকু, যাতে মেয়েটি বিন্দু মাত্র জ্বালা অনুভব না করে। সে এমনভাবে ইকরাকে ট্রিট করছে যেন মেয়েটা সত্যি কটন ক্যান্ডি এবং অল্পতেই যেন মিলিয়ে যাবে। ইকরাকে স্বাভাবিক রাখার জন্য সে নর্মাল কথাবার্তা বলার সিদ্ধান্ত নিল। নিজের গলা পরিষ্কার করে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার নাম কি? কথাটি এমনভাবে জিজ্ঞেস করলো যেন সে মেয়েটির নাম জানেই না। ইকরা নরম সুরে বলল, ইকরা শেখ। মনভি মুচকি হাসি ফুটে উঠল এবং মনে মনে বলল, বাকি সবার জন্য হয়তো তুমি ইকরা শেখ, কিন্তু কটন ক্যান্ডি কেবল আমার জন্য। মনভি কথাবার্তাকে স্বাভাবিকতায় রাখার জন্য জিজ্ঞেস করলো, আর আপনার বান্ধবীর নাম নীলা, তাই তো? আসলে তখন ইকরা নীলা নাম বলেছিল তা মনভি শুনতে পেয়েছিল, কিন্তু সে তো জানে না যে এই নীলা নামক মেয়েটার সাথেই তার প্রেমের নাটক করতে হবে। ইকরা হালকা করে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল। মনভি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে উঠল, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করি। ইকরা আবার মাথা নাড়ল। মনভি তার পিঠের ক্ষতস্থানে মলম লাগাতে লাগাতে জিজ্ঞেস করলো, আপনারা যেহেতু বাংলায় কথা বলেন, তাতে বোঝাই যাচ্ছে আপনারা বাঙালি। তো আপনারা কি বিবাহিত? না, মানে জাস্ট ফর কিউরিসিটি। ইকরা ঠোঁট কামড়ে হাসল। যুবকটির সোজাসাপটা কথাবার্তা তার পছন্দ হচ্ছে। সে স্বাভাবিকভাবেই বলল, না, আমরা কেউই ম্যারিড না, দুজনেই সিঙ্গেল। মনভি ঠোঁট প্রসারিত হলো, তার মানে তার লাইন ক্লিয়ার। সে তখন সোজাসুজি মিহালকে বলবে সে কারোর সাথে প্রেমের নাটক করতে পারবে না। নিজের বিয়ে করার বয়সে কারোর সাথে প্রেমের নাটক করা মানেই না তাকে। এতদিন তার জীবনে কটন ক্যান্ডি আসেনি, তাই মিহালের প্রস্তাবে রাজি হয়েছিল। কিন্তু এখন যেহেতু তার জীবনে কটন ক্যান্ডি এসে পড়েছে, তাহলে অন্য কোনো মেয়ের পিছনে নিজের সময় ব্যয় করতে চায় না সে। হঠাৎ ইকরার করা প্রশ্নে তার ধ্যান ভাঙল। ইকরা তার নাম জানতে চেয়েছে। সে আলতো হেসে বলল, ও সরি, আসলে নিজের নাম বলতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমার নাম শাহরিয়ার মুনফি। ইউরোপীয় হাসপাতাল জর্জেস পম্পিটো, ওখানেই একজন কার্ডিওলজিস্ট। ইকরা চমকালো। সে নিজেও এই বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় ভবিষ্যতে, তাই তো অ্যাব্রোডে আসা। সে মুচকি হেসে বলতে শুরু করলো, নিশ্চয়ই আপনি আমার থেকে বয়সে অনেক বড় হবেন, তাই আমাকে আপনি করে বলার কোনো প্রয়োজন নেই। আর আজকের দিনের জন্য ধন্যবাদ। এতক্ষণে মনভি তার পিঠে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেওয়া শেষ। সে আবার ইকরার সামনে এসে দাঁড়ালো। ইকরা কোটটি পরে নিল ভালো করে। মনভি তার দিকে তাকিয়ে মুখের মিষ্টি হাসি বজায় রেখে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তুমি করেই ডাকবো। আর এতে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই, আমি তো নিজের জীবনকেই বাঁচিয়েছি। ইকরা ঠিক বোধগম্য হলো না মনভির কথা। সে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনার কথার মানে ঠিক বুঝলাম না আমি। মনভি আলতো হেসে নিজের মাথা চুলকে বলতে শুরু করলো, এত বোঝার প্রয়োজন নেই, পরে দেখা যাবে হাতের এবং পিঠের ব্যথা মাথায় করবে, তখন আবার সেই ব্যথা সামলাতে হিমশিম খেতে হবে তোমাকে। ইকরা ভেঙচি কাটলো। মনভি তা দেখে শব্দ করে হেসে উঠল এবং বলল,
আচ্ছা সরি, আমি ওরকমভাবে কিছু মিন করে বলিনি। যাই হোক, তোমার নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, আর ক্ষুধা না পেলেও এখন কিছু খেতে হবে, তারপর পেন কিলার খেতে হবে।